ভাই আরেকটা সুপারিশ করলেন যে এমদাদ ভাই আলোচনা করেন নাই। আসলে দুলাল ভাই আমরা ইতিমধ্যে বিভিন্ন মিটিংয়ে কিন্তু আলোচনা করেছি। এমদাদ ভাই একটা প্রস্তাবনা দিয়েছেন লিখিত, আপনিও যদি কিছু দিতে চান আপনার চেম্বার থেকে আমাদের কাছে দিয়েন। সত্যিকার আমরা তো পাওয়ারে নাই, কিন্তু আমরা আমাদের একটা পরিষদ থেকে সাধারণ বডির যে সমস্ত সমস্যাগুলি বা চেম্বারের নেতা অ্যাসোসিয়েশনের নেতাদের যে সমস্যাগুলি এগুলিকে আমরা কিন্তু এখনো সংগ্রহ করছি। এটা হলো আসলে ওই যে অ্যাকাউন্টেবিলিটির একটা পার্ট। আমরা রুট লেভেলে মাঠ পর্যায়ে চলে যাচ্ছি, আমাদের কাজের স্টাইলটা ভিন্ন। আমরা নির্বাচিত হব সেটা নিয়ে আমরা মোটেই অডিট না, আমাদের পরিষদ থেকে যাবে এবং আমরা আমাদের এই ব্যবসায়ী কমিউনিটির স্বার্থে আমরা কাজ করে যাব। আমরা নির্বাচিত না হলেও আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চেম্বারের দৈন্যদশা, আর্থিক দৈন্যদশা অধিকাংশ জায়গায় সেই দৈন্যদশা আছে। আনিস ভাই অনেক চেম্বারে চলে গিয়েছিলেন, মফস্বল চেম্বারে। মফস্বল চেম্বারগুলির আসলে অনেকগুলি চেম্বারের ভালো আয় নাই, ও কাজ করবে কিভাবে? আপনার যদি একটা চেয়ার না থাকে, একটা কিছু লোকবল না থাকে, সক্ষমতা না থাকে, আপনি কাজ করবেন কিভাবে? পেটে ক্ষুধা থাকলে আপনার কিন্তু কোনো ভিশন থাকবে না, আপনার তখন চিন্তাই থাকবে যে চাল কিভাবে কিনবো। সুতরাং দৈন্যদশা নিয়ে একটা জেলা চেম্বার চললে সে ওই চেম্বারের ওই জেলার কমিউনিটির কাজ করবে কিভাবে? আমরা কিন্তু এগুলি নিয়ে ভাবছি। আমি যেমন ব্যক্তিগতভাবে আনিস ভাই যেটা করেছিলেন, আমরা সবাই দেখেন আজকে কত বছর পরে 2008 বাড়ি ভাই, ওটা কি 2008 ছিল? আনিস ভাই সব 2008 ছিল। 17 বছর আগে উনি যেই কাজ করে গিয়েছিলেন আমরা সেটাকে এখনো স্মরণ করি। উনি অল্প বয়সে মারা গেছেন, আল্লাহ ওনাকে ভেস্তে নেক, কিন্তু এরপরে আর কোনো প্রেসিডেন্ট আসেন নাই। উনি কিন্তু আসলেই নির্মোহভাবে সত্যিকার অর্থেই ব্যবসায়ীদের সমস্যাগুলি জানার চেষ্টা করছেন, কিছু দেওয়ার চেষ্টা করছেন। উনি এককালীন একটা থোক বরাদ্দ নিয়ে এসেছিলেন। আমি ব্যক্তিগতভাবে কিন্তু থোক বরাদ্দে বিশ্বাসী নই, কারণ আমি একবার কিছু টাকা সরকার থেকে এনে দিলাম, আপনাদেরকে দিলাম, আপনাদের কিছু হেল্প হইলো, চেম্বারের হয়তো ভবন হয়ে গেল বা টেবিল চেয়ার হইলো, কম্পিউটার হইলো বা সক্ষমতার জন্য কিছু লোকবল নিয়োগ দিলেন, কিন্তু ওয়ান টাইমের ওই অনুদানে স্থায়ী কোনো সমাধান হবে না। আমাদেরকে একটা স্থায়ী সমাধানে যেতে হবে। হয় চেম্বারগুলিকে কোনো একটা পার্মানেন্ট সোর্সের ব্যবস্থা করে দিতে হবে, অথবা যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি যে বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড আমরা যদি একটা গঠন করতে পারি, সেখান থেকে অপেক্ষাকৃত দুর্বল যাদের সক্ষমতা নাই তাদেরকে সার্বক্ষণিকভাবে কিছু অনুদান দেওয়া। যেই অনগ্রসর জেলাগুলি, অনগ্রসর চেম্বারগুলি আছে তাদেরকে দিয়ে ধরেন কর্মশালা করা, মোটিভেশন দেওয়া, একই সাথে আমাদের ডাইভার্সিফিকেশনের কাজগুলি করা। এগুলি আমাদের ইশতেহারের ভিতরে আছে। ইনশাআল্লাহ আমরা সেগুলি করব। আমরা যদি নির্বাচিত হই, সুযোগ পাই, আমরা সেগুলি করব। অনগ্রসর চেম্বারগুলিকে আমরা সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। এবারে আসি অন্য কয়েকটা ইস্যুতে। আপনারা জানেন 2026 সালের নভেম্বরে আমরা এলডিসি গ্রাজুয়েশন করব। এলডিসি গ্রাজুয়েশন করার জন্য যেই 3টা শর্ত ছিল, আমরা 3টা শর্ত অলরেডি ফিল আপ করে ফেলছি। আমরা এখন আর এটা পিছানোর সুযোগ নাই। আইনগতভাবে এটা পিছাইতে হলে এখন পিছাইতে হবে সিডিপিকে দিয়ে, জাতিসংঘের একটা সংস্থা, হয় তারা স্বপ্রণোদিত হয়ে বলবে যে এরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনো উপযুক্ত না, যেটা মায়ানমারকে ওরা স্টপ করে দিয়েছিল। আর আরেকটা রাস্তা যেটা, সেটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদে দরখাস্ত দিয়ে তৃতীয় একটা রাষ্ট্র ওইটাকে সমর্থন দিবে যে না, ও এখনো এলডিসি গ্রাজুয়েশনের জন্য ও উপযোগী না, ওর এটা পিছানো হোক। এলডিসি গ্রাজুয়েশনের সমস্যা কি?
আমাদের পূর্ববর্তী সরকার কিছু কিছু ডাটা অতিরঞ্জিত করে আপনার মানে ওনারা দেখাতে চাইছিলেন যে ওনারা সিঙ্গাপুর হয়ে গেছেন। বাস্তব অবস্থা কিন্তু সেরকম ছিল না। 3টা শর্তের প্রথমটা হয়তো আমরা ফিল আপ করি, সেটা হলো ন্যাশনাল গ্রস ইনকাম। ন্যাশনাল গ্রস ইনকামটা আমাদের এই মুহূর্তে একটু বেশি আছে, বিকজ আমাদের রেমিটেন্স যোদ্ধারা একটু বেশি পরিমাণ টাকা পাঠায়, সেই কারণে ওইটা আমাদের বেশি। 2 নম্বরটা হলো পপুলেশনের উপরে, পপুলেশন ইন্ডেক্স, ওটাও ঠিক আছে। 3 নম্বর যেটা, ওটা আসলে আমরা ফিল আপ করি না, ওটা আমাদের সরকার ডাটাগুলিকে একটু ওভার টোভার দেখিয়ে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি বা হয়ে যাচ্ছি সিঙ্গাপুর। সেখানে ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইকোনমিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই সক্ষমতা কিন্তু আসলে আমাদের নাই। আমাদের একটা বড় ঝড় আসলে আমরা মোকাবেলা করতে পারি না। অর্থনৈতিক একটা ক্রাইসিস আসলে, এই যে রেট অফ ইন্টারেস্ট যে 16, এটা একটা ক্রাইসিস। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে গেছে। সো এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা করতে পারতেছি না। যাই হোক, এখন পয়েন্টটা হলো যে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের সমস্যাগুলি কি হবে? মারাত্মক সমস্যা হবে। প্রথমটা হবে, আমরা আরএমজি খাতের যে শুল্কমুক্ত সুবিধাগুলি পাই আরএমজি সহ অন্যান্য খাতে, সেগুলি আমাদের আর থাকবে না। আমরা তো উন্নয়নশীল দেশ হয়ে গেছি। তাহলে আরএমজি খাতের এক্সপোর্ট কমে যাবে 15%। আপনারা হয়তো ভাবতেছেন যে আমাদের রংপুর বিভাগে কোনো গার্মেন্টস নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমার একটা বড় খাত যদি ধ্বংসের দিকে চলে যায়, ওটার ধাক্কা কিন্তু আপনাদের এখানে লাগবে। ঢেউ যখন একটা বড় ঢাকা শহরে বা গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, গার্মেন্টস বেল্টে আসবে, সেটা ঢেউয়ের ধাক্কা সবাই খাবে, প্রত্যন্ত অঞ্চলেও খাবে, পুরো অর্থনীতিতেই এটা কলাপস করে দিবে। আরেকটা হলো, আমাদের ছোটখাটো কিছু খাতগুলি রপ্তানি করে, তারা একটা প্রণোদনা পায়। বছরের শেষে বাংলাদেশ ব্যাংক থেকে কে কত রপ্তানি করলো, কারো 7%, কারো 8%। এই টাকার আশায় অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রপ্তানি করে। কিভাবে? হাড়ি ফতাই এগুলি বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, কোনোভাবে কষ্ট করে এক্সপোর্টটাকে পারফর্ম করে, শুধু আশায় থাকে যে বছরের শেষে ওই বাংলাদেশ ব্যাংকে আমার 10% টাকা জমা আছে, সেই টাকাটা দিয়ে সে সারা বছর দুধ ভাত খায় বা কলা ভাত খায়, যাই খায়। এইটা বন্ধ হয়ে যাবে। কৃষি খাতে আমাদের ভর্তুকি তুলে দিতে হবে। এগুলি হলো এলডিসি গ্রাজুয়েশনের শর্ত। অর্থাৎ 26 নভেম্বরের পরে আমরা আর এই প্রণোদনা দিতে পারবো না। কৃষি খাতে ভর্তুকি সরকার দিতে পারবে না। আমার জব জেনারেশনের 40% হলো কৃষি খাতে। ওইখান থেকে ভর্তুকি তুলে নিলে আমার কর্মক্ষম মানুষের উপর বিরাট একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ইকোনমির টোটাল জিডিপির 15%, 15% হলো কৃষি খাতের উপর নির্ভরশীল। কৃষি খাতে যদি ভর্তুকি তুলে নেয়, আমার ওই জিডিপি তো এফেক্ট করবে। মেধাস্বত্ব আইন তৃতীয়, যেটা সবচেয়ে আতঙ্কে, মেধাস্বত্ব আইন ট্রিপস চুক্তির কারণে আমরা মেধাস্বত্ব আইনের ঔষধের যে আবিষ্কারক, তাকে কোনো আমরা রয়্যালিটি দেই না। এটা হলো আমরা অনুন্নত দেশ হওয়ার কারণে, জাতিসংঘের ট্রিপস চুক্তির কারণে একটা প্যারাসিটামলের যে আবিষ্কারক, তাকে আমরা রয়্যালিটি দেই না। অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক রয়্যালিটি দেই না। এই রয়্যালিটিটা আমাকে তখন দিতে হবে 2026-এর পরে। আমরা আশঙ্কা করছি যে একটা অ্যান্টিবায়োটিক, যে অ্যাজিথ্রোমাইসিন আপনারা 80 বা 90 টাকায় কিনেন, এটা চলে যাবে 300 টাকায়। একটা প্যারাসিটামল কিনতে হবে 40 টাকায়। আমার এই গরিব দেশের জনগণ এফোর্ড করতে পারবে না। এইগুলি মোকাবিলা করার জন্য, এই যে চ্যালেঞ্জগুলি আসতেছে, হঠাৎ করে বায়ু শূন্য হয়ে গেলে আপনারা তখন বুঝতে পারবেন যে বায়ুর অনুপস্থিতিতে কি ভয়াবহ অবস্থা হয়। আমরা এখনো অনেকে এটা নিয়ে কনসার্ন না। এই যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা খুব সহজ নয়। সরকার ইতিমধ্যে সচিব পর্যায়ের 15 জনের একটা কমিটি করেছে। সেখানে আমরা এপিসিসি এর প্রেসিডেন্টকে ঢুকাই দিয়েছি, যে এপিসি এর প্রেসিডেন্টও সেই কমিটিতে থাকবে। এই চ্যালেঞ্জগুলি
মোকাবেলার জন্য যে এলডিসি গ্রাজুয়েশনের পরে উদ্ভূত যে পরিস্থিতি হবে সেগুলি মোকাবেলার প্রস্তুতির জন্য এই কমিটি কাজ করছে। এটা একটা ভয়াবহ অবস্থা আসবে। আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য আমাদের পরিষদকেও তৈরি করছি আমরা, যে এলডিসি গ্রাজুয়েশন হলে ওই চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবেলা করব। আমরা আমাদের পরিষদে শিক্ষিত, সৎ, জ্ঞানী লোকদের এবং সেক্টর ওয়াইজ আমরা লোকদেরকে নিয়ে আমরা পরিশোধ করব। আমরা আশা করি আগামী দিনগুলিতে আমাদের পথ চলা আপনাদের সবাইকে নিয়ে আমাদের পথ চলাটা মসৃণ হবে। দিনের শেষে আমরা ব্যবসায়ী হলেও আমরা এই দেশের নাগরিক। দেশের মঙ্গলের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা কাজ করব। এইটাই হোক আমাদের ব্রত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।